করণীয়, অর্থাৎ আমরা যে ঠাকুরের দীক্ষা নিয়েছি আমাদের করণীয় কি। জয় গুরু। আমার আরাধ্য দেবতার শ্রীচরণ সতগুরু প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণ সতগুরু প্রণাম। প্রণাম জানাই ঠাকুর পরিবার আতুল শ্রীচরণে। আমার অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধ ঋত্বিক দেবতাগণ, পবিত্র পাঞ্জাহারি কর্মীগণ, আজ এই পুণ্যভূমিতে সমাগত আমার শ্রদ্ধ দাদারাও মায়েরা, প্রাণের ছোট ছোট ভাই ও বোনেরা, আগামীকাল পৌষ সংক্রান্তি, তাই পাক মুহূর্তে আমি যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা নিবেদন করলাম। আমার আরাধ্য দেবতা শ্রীচরণে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে জীবনের শেষ দিনটি পর্যন্ত পুরুষানুক্রমে তাকে নিয়ে চলতে পারি। আপনার সবার উদ্দেশ্যে এই প্রার্থনা ঠাকুরের চরণে জানালাম। আমি দু একটি কথা বলে কথা শেষ করব। আমার আগে দাদারা খুব সুন্দর সুন্দর কথা বললেন। আমার আজ একটি কথা বলতে চোখে জল আসছে জানেন। আমার দীক্ষা হলো 61 বছর এবং আমার বয়স হলো 78 বছর। আমার এই 61 বছর ঠাকুরের পথে চলার মধ্য দিয়ে আচার্য দেবের দয়ায় আজকের নতুন জিনিস আপনারা দেখলেন। আমি জলভদ্রা এবং শশভদ্রা আমরা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছি এবং এটা আচার্য দেবের আশীর্বাদে। এইখানে যে 3টি মন্দির কাঁথির উপরে, পুরুষোত্তমপুর, কাঁথি, ফরিদপুর, এই সোজাসুজি ফরিদপুর দূরত্ব বোধে 5-6 কিলোমিটার হবে, ঘুরে আসলে 10-12 কিলোমিটার। এরই মধ্যে 3টি মন্দির এবং সব জায়গায় ফরিদপুরে পূজ্যপাদ শেষে বর্দা তিনি দয়া করে এসেছেন, কাঁথিতে এসেছেন পূজ্যপাদ শেষে বর্দা এসেছেন, পূজ্যপাদ দাদা এসেছেন, এখানেও পূজ্যপাদ দাদা এসেছেন, ঠাকুর পরিবার সবাই এসেছেন। 3টি জায়গায় ঠাকুরের বিগ্রহ আছে, 3 জায়গায়। আপনার শুনলে অবাক হবেন, এই যে উপযোজনা কেন্দ্রগুলি করলেন না তিনি আমাদের সম্প্রীতি রাখার জন্য, আপনি বিশ্বাস করুন কাঁথির উপরে ছড়িয়ে ছিটিয়ে আমাদের উপযোজনা কেন্দ্রগুলি সবারই আছে। কোনো মনের দুর্বলতা নেই, এটা আমার সেটা তার, এটা নেই। আজকে তার প্রতিফলন দেখলেন এই উৎসব। গতকাল তো কাঁথির উপর বিরাট নগর পরিক্রমা হলো। কাঁথির উপর ফরিদপুর থেকে শুরু করে কাঁথি পরিক্রমা করে পুরুষোত্তমপুর, কি আনন্দ, কি সমারোহ। যাই হোক, আমি আসল যে কথা সমাজের কথা বলেছেন আমি দু একটি কথা বলে শেষ করব। এরপরে অন্যান্য অনুষ্ঠান আছে, কথা বলার আজকে আর সুযোগ নেই। আমার এই অভিজ্ঞতার 1-2টি কথা বলবো, আপনাদের ডিস্টার্ব করবো না। কথা হচ্ছে এই যে সমাজ তো সমাজ, আচ্ছা সমাজের মধ্যে আমি তো একটা কৃমিকীট, আমাকে নিয়ে আমার ঘর, আমার কতগুলো ঘরকে নিয়ে একটা গ্রাম, তারপর সেটা সমাজ, কতগুলো গ্রামকে নিয়ে একটা দেশ, ব্লক থেকে আরম্ভ করে কত কিছু, তারপরে রাষ্ট্র। আমাকে বাদ দিয়ে নয় তো। আপনার সবার গুরু ভাইরা বসে আছেন, আমি তো ভালো বক্তৃতা দিতে পারিনি। আমি ঘরের মতো আপনাদের ঘরের ছেলে হয়ে আমি 2-1টি আমার জীবনের ঘটনা বলি। আজ থেকে অনেকদিন আগে আমি জলেশ্বরে, এটা ভেবে দেখবেন আপনারা, আমি জলেশ্বরের কাছে একটি অনুষ্ঠানে গেছিলাম, এরপরে উৎসব, অত লোকজন হয়নি। একটি গুরু ভাই, একটি সৎসঙ্গী পরিবারের ছেলে একটি হাই স্কুলে মাস্টারদের নাড়িয়ে দিলেন, একটি গ্রামের পরিবর্তন করে দিলেন। আমি সেই কথাটা বলতে যাচ্ছি।
এবং যদি সেই রকম আমরা হতে পারি, পরিবারটাকে ঠিক করতে পারি, সমাজ ভালো হতে কতক্ষণ ভাই, কতদিন লাগবে সময়? বলাই তো গোলমাল। যে সরষা দিয়ে ভূত তাড়ানো হবে, সে সরষাটাকে ভূতে নিয়ে বসেছে, ভালো হবে কি করে? আমি তো গোড়াতে, আমার যে কি ভালো কাজ হতে পারে? কখনো সম্ভব নয়। মূলা খেলে মোলা ঠেকুর উঠে ঠাকুর আমাকে বলতেন। আমি দাঁড়িয়ে আছি, উড়িষ্যার বক্তা ছিলেন, আমার একটা সুযোগ সময় আলোচনা করলাম। আলোচনা করার পরে সেইখানকার হাই স্কুলের মাস্টারমশাই বসলেন। তিনি বসে বলছেন, জানেন অমলদা, আমি তো আপনাদের ঠাকুরকে বিশ্বাস করতাম না। এই যে এই স্কুলের, আমি একটা হাই স্কুলের মাস্টারমশাই, সেই হাই স্কুলের একটি মাস্টারমশাই, একটা ছেলে, একটি ক্লাস 8-এর ছেলে আমাকে আমার মাথাটা ঠিক করে দিয়েছে। আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের কথা বলতে পারলাম। আমার ইচ্ছে কি না, আমার জানার ইচ্ছে, আমরা একটি ছেলে কি করে একটা তার মাস্টারটা মাথা ঠিক করে দিল, সে দীক্ষা নিল। মাস্টারটা বলছেন, এই ছেলেটি আমার স্কুলে পড়তো, ক্লাস 8-এ। আমি একটা ক্লাস পরীক্ষা করেছিলাম, 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নে এই ছেলেটি 10-এ 10 পেয়েছে। আমি যখন এটা রেজাল্ট আউট করালাম, তখন ছেলেটি দাঁড়িয়ে বলছে, স্যার একটা কথা বলবো? বলে বলো। আমি 10 পাবো না, আমি 8 পাবো। তখন মাস্টার বলে, তার কেন? বলে, স্যার আমি বাড়ি গিয়ে দেখলাম আমি 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর ভুল লিখেছি। আমি এটা ভাবতে পারিনি। খাতাটা রিভিউ করলাম, খাতাটা আমার কাছে ছিল তো, রিভিউ করে দেখলাম যে সত্যি তো 2 নম্বরের একটি নম্বরে একটা প্রশ্ন উত্তর ভুল হয়েছে, আমি ভুল করে নম্বরটা দিয়েছি। মাথা ঘুরে গেল। জানেন, আমরা কলিযুগের মানুষ তো। এখন দেখুন, আমরা কলিযুগের মানুষ, যেখানে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। সেই দিনে কে এই ছেলে কোথা থেকে এসেছে, কি পরিবেশ থেকে এসেছে, কি আদর্শকে নিয়ে চলেছে, যার ফলে এতগুলি একটা ক্লাসে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারছে যে আমি 10 পাবো না, আমি 8 পাবো, এবং সেটা ঠিক। পরের দিন জানেন, টিচার্সরা তাদের রুমে বসেছে, প্রায় 40 জন টিচার্স, সবাই কোয়ালিফাইড, সবই মাস্টার ডিগ্রি। এই ছেলেকে ডাকা হলো, ভয়ে ভয়ে এলো, ঘাম ঝরছে। মাস্টাররা জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো বাবা, তুমি কি পরিবার থেকে এসে, তোমার পরিবারটা কি করে, তোমার বাবা মা কি করে, আর তুমি কোনো কি আদর্শকে নিয়ে চলেছে কিনা? সেই পরিবার, সেই ছেলেটি বললো কি জানেন মাস্টার সাহেব, আমি ছোটবেলা থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। আমার বাবা মা দীক্ষা নিয়েছেন। আর এই যে কথাটা বলছেন না, যে আমি বাবা মার কাছ থেকে শিখেছি। আমরা খেটে খাওয়া মানুষ তো, বাবা দিন মজুরি করতেন। আমার বাবা যখন বাজারে যেতেন, যদি কোনো দোকানদার ভুলক্রমে 58 পয়সা ফেরত দিয়েছে, আমি ঘুণাক্ষরে দেখিনি বাবা সেই টাকাটা নিয়ে ভোগ করেছেন। বাবা তৎক্ষণাৎ গিয়ে আমার কাছে নিয়ে গিয়ে সেই টাকাটা ফিরিয়ে 58 পয়সা ফিরিয়ে দিয়ে এসছেন। জানেন মাস্টার সাহেব, গরিব মানুষ তো, বাবা খানিকটা পয়সা খরচ করার পর ব্যাংকে রেখে দিতেন। একবার ব্যাংকের ক্যাশিয়ার ভুল করে 50টা টাকা ভুল দিয়েছিল। আমার বাবা হিসেব করে দেখলো যে 50টা টাকা ভুল এসেছে। বাবা তৎক্ষণাৎ আমাকে নিয়ে গিয়ে টাকাটা ফিরিয়ে দিয়ে এলেন। জানেন মাস্টার সাহেব, আমি ঠাকুরের দয়া, ঠাকুরের দীক্ষা নিয়ে আমি এইটা আমার পরিবার থেকে পেয়েছি। আজকে ভেবে দেখুন তো ভাই, এইরকম যদি পরিবারটা আমরা তৈরি করতে পারি, আজকে আমার দেশে এই দুর্দশা হবে। আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চাই, মানুষ তোমাকে দেখে যেন আমাকে চিনতে পারে। যাহার দর্শনে মুখে আইছে কৃষ্ণ নাম, তাহলে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আজকে আমরা গুরু ভাইরা যারা আছি, আমরা ঠাকুরের দীক্ষিত যারা আছি, আচ্ছা ভগবন্ত ভাই, আমরা চিন্তা করুন,
আমি অমলদা, আমি বলি কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ বুদ্ধিজীবী, কেউ বৈজ্ঞানিক, কেউ দিনমজুরি করেন, কেউ খাটাখাটনি করেন, কেউ ডাক্তারি করেন। বাইরে আমি ভালো ডাক্তার, বাইরে আমি ভালো মাস্টারমশাই, বাইরে আমি ভালো বক্তা, বাইরে আমি ভালো গায়ক, বাইরে আমার অনেক প্রতিষ্ঠান আছে, আমি অনেক দান ধ্যান করতে পারি, আমি হসপিটাল করেছি, আমি মন্দিরে করেছি, সব জায়গায় বাস করে এসেছি। ঘরে ঘরে বাস করেছি তো, ঘরে বাস করেছি তো। আমি জীবনের শেষ প্রাণ থেকে আমি বলতে পারবো তো আমি আমার প্রভুকে, আমি আমার ঠাকুরকে, আমার সারা জীবনের সাধনার আমার ঈশ্বরকে আমি বাড়িতে রেখে গেলাম। আমি জীবনের শেষ প্রান্তে রেখে দিতে পারি আমার ছেলেপুলে, যাদের জীবন পাত করে মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে না দিয়ে আমি জীবন পাত করেছি, আমি জীবনের শেষ প্রান্তে রেখে দিতে পারবো। আমার ঘরে প্রার্থনা হচ্ছে, আমার ঘরের ছেলেপুলে লোভে চুরি করবে না, বদমাইশি করবে না, বাটপাড়ি করবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, মেয়ে মানুষকে নিয়ে ছেলেখেলা করবে না বলে যেতে পারবো তো আমি ভাই? আসুন না, সেই সাধনা করি, সেই সাধনা করি। আসুন নিয়মিত স্টুডি প্রার্থনা করি। আসুন আমি কালকেই একজন ঋত্বি দাদাকে ফোন করে বলেছিলাম, একদিন বাদে সেখানে উৎসব, মাথা ঠান্ডা রাখবেন মাস্টার দাদা, মাথা ঠান্ডা রাখবেন। ঠাকুর বলেছেন নটের মতো চলবে তুমি ভবরঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কল অভিনয় তেমনি থাকে। শেষে আর একটা কথা বলে শেষ করব, সময় আজকে বেশি নেই। আজকে এতক্ষণ ধরে আজকে কি কি কোথায় তিনি আমাদের এনে দিয়েছেন দেখুন। বাড়ি বাড়ি যাও, সশব্দ বললেন না, জলশব্দ বললেন, বাড়ি বাড়ি যাও। আমিও কাছে ছিলাম, কিন্তু বাড়ি বাড়ি যাও, টাকা চাইতে হবে না, টাকা আসবে। ফরিদপুর যখন মন্দির হয় এই কথাই তিনি বলেছিলেন, হয়ে গেছে, এখানে উৎসব হয়ে গেছে, বিরাট হাজার হাজার মন প্রসাদ গ্রহণ করবেন, বিরাট কিছু হয়ে গেল। তিনি এই কথা বলেছেন, বল টাকার অভাব পড়লে আমি দিব। আচার্য বললেন 1981, এইটা শেষ কথা, 1981 পরম পূজ্যপাদ শেষী বর্দা যেদিন আমাকে ঋত্বিকের বাঞ্জা দেন, আমাকে আশীর্বাদ করলেন, তুমি যোগ্য হয়েছো বলে ঋত্বিকের বাঞ্জা দিলাম তা কিন্তু না, তোমাকে আদর্শ সৎসঙ্গী করা, আদর্শ সৎসঙ্গী করা, আদর্শ মানুষ করার জন্য তোমাকে ঋত্বিকের বাঞ্জা দিলাম। বুঝলে তো? তুমি তো চাকরি করো না, তিনি বলেছিলেন ফুল টাইম কাজ করো, মানুষের বাড়ি বাড়ি যাবে। আগে তো আপনারা জানেন সন্ধ্যায় সৎসঙ্গ হতো, সম্ভব হলে রাত্রে থাকবে। আজকে ডিপির দাদারা বসছেন, আমাদের তো চোখে জল আসছে দেখে। আমাকে বলেছিলেন 1981, এবং তিনি একথা বলেছিলেন যে বাড়ি বাড়ি যাবে, সম্ভব হলে রাত্রে থাকবে। ইষ্টবিধি প্রার্থনা তো করা দূরের কথার খোঁজ খবর নিবে। বহু বাড়িতে ইষ্টবিধি পাঠানো হয়, কেউ করে না, বহু বাড়িতে প্রার্থনা হয় না, বহু বাড়িতে দীক্ষা অনেকদিন নিয়েছে, ইষ্টবিধি করার আগে যেটা বলতে হয় আমি অক্রোধী, আমি অমানি, শতনুজ্ঞা পাঠ, সেটাও হয় না। তুমি রাত্রে থাকবে, থেকে সবাইকে নিয়ে প্রার্থনা করবে, ডেকে ঢুকে শতনুজ্ঞাটা জোরে জোরে বলবে। পূজ্যপাদ শেষী বর্দা আমাকে বলেছিলেন যেন সবাই শুনতে পায়। আর ঠাকুর ঘরটা দেখবে, আর কি দেখবে জানো তো? ঘরটা ঘুরিয়ে দেখবে, যে ঘর যত ওগাছল ও গোছাল, কাপড় এখানে, লুঙ্গি এখানে, বাসন এখানে, সেটা এখানে, সেই ঘরটা গোছালো নয়, পরিবারে কেউ গোছালো নয়, দেখবে। বিশ্বাস করুন, আমি আজ অকপটে বলছি, আজ এতদিন পরে তারই প্রতিভু, ঠাকুরের প্রতিভু আচার্যদেব, আজকে বুঝিনি অভিন দাদা, আজকে এই বাচ্চা বাচ্চা ছেলেদের আমাদের ঘরে পাঠিয়ে দেয়। তখন আমার নতুন পাঞ্জা, দীক্ষা দেওয়ার নেশা আছে। একটি বাড়িতে গেলাম, দেহগত ফিরে এসে প্রথম সৎসঙ্গ আমার, একটি ছেলে বসেছে, সে পড়ে ক্লাস 9-এ। আমরা কি রে বাবা, তোর বাড়ি এখানে? বলে হ্যাঁ। তুই দীক্ষা নিয়েছিস? বলে হ্যাঁ। তুই ইষ্টবিধি করিস?
বলে দাদা দাদু দাদা ইষ্টবিধি করবো কি? আমার দিদিমা গিয়ে তো সবকিছু করে দেন, আমরা 19 জন ঠাকুরের দীক্ষিত, তিনি সব করে দেন। কবে তিনি বলেছিলেন? কখন তিনি বললেন? আজকে দেখুন, আজকে দেখুন তিনি সূচনা করে গেছেন, সূচনা করে গেছেন। আমি তাদের ডেকে ঢুকে, তখন নতুন আমি তো ঋত্বিক, পুরনো ঋত্বিকরা ছিলেন, তাদের ডেকে ঢুকে পরিবারে বসে বসিয়ে সবকিছু করিয়ে এলাম। তাই দাদারা মায়েরা আমার, আসুন না, ঘর বাড়ি বিষয় আসলে ধন সম্পদ সবই পড়ে থাকবে, কিন্তু আমার কর্মফল দিবে কে? আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন যারা হিতৈষী না তো। তাই আমার এই ভাঙ্গা গলায় আমার বলতে আমার ইচ্ছে করে, জানেন, গাইতে ইচ্ছে করে ভাঙ্গা গলায়, আমি তো তোমারে চাহিনি জীবনে, দয়া তুমি গাড়িতে আমি ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে লেখা দিয়ে। আসুন জীবনের শেষ দিনটি পর্যন্ত তাঁর আদর্শ পালন করে জীবনটাকে ধন্য করি। জয় গুরু, সবাই ভালো থাকুন, প্রণাম। জয় গুরু। বিহারের সঙ্গে যোগ আছে, ছবি রয়েছে। যাবো।